হাসপাতালের করিডোরে কড়া ফিনাইলের গন্ধ ছাপিয়েও মাঝে মাঝে কেমন যেন একটা পচা গন্ধ পাওয়া যাচ্ছে। টিউবলাইটটা গত দুদিন ধরেই টিপ টিপ করছে, যেন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে কোনো মুমূর্ষু রোগীর হৃৎস্পন্দন। নার্স রিনা হাতের ফাইলটা টেবিলে রেখে ঘড়ির দিকে তাকালো। রাত 12টা পার হয়েছে। এই সময়টায় জেনারেল ওয়ার্ড একদম নিস্তব্ধ হয়ে যায়। শুধু দূরের কোনো ওয়ার্ড থেকে মাঝে মাঝে কাশির শব্দ ভেসে আসে। রিনার ডিউটি আজ আইসোলেশন ওয়ার্ডের দিকে। সে জানে নিয়ম অনুযায়ী 13 নম্বর বেডটা খালি থাকার কথা। সিনিয়র সিস্টাররা বলে গেছেন ওটা মেইনটেনেন্সে আছে, কিন্তু রিনা জানে আসল কারণটা অন্য। হঠাৎ তার মনে হলো 13 নম্বর বেডের পর্দাটা একটু নড়ছে। জানলা তো বন্ধ, তবে বাতাস আসছে কোথা থেকে? কৌতূহল দমাতে না পেরে রিনা পা কেঁপে টিপে এগিয়ে গেল। বেডের কাছে গিয়ে পর্দাটা সরাতে তার রক্তহীন হয়ে গেল। বেডটা খালি নয়, চাদর মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে। চাদরের নিচ থেকে ভেসে আসছে এক অদ্ভুত গোঙানির শব্দ। কে কি ওখানে? রিনার গলা দিয়ে স্বর বের হতে চাইল না। চাদরটা খুব ধীরে ধীরে নড়তে শুরু করল, আর ঠিক তখনই করিডোরের বাতিটা দপ করে নিভে গেল। অন্ধকারে রিনা অনুভব করল কেউ একজন তার খুব কাছে দাঁড়িয়ে আছে, এবং সে মানুষ নয়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানলার কাছে বৃষ্টির ছাঁট আর বাতাসের শোঁ শোঁ শব্দ মিলে এক অদ্ভুত ঐকতান তৈরি করেছে। ঘড়িতে রাত 10টা বাজলেও মনে হচ্ছে যেন গভীর রাত। শহরের এই দিকটা এমনিতে একটু নির্জন, তার উপরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাস্তাঘাট একদম ফাঁকা। ডাক্তার আরিয়ান ভেজা ছাতাটা ফোল্ড করে হাসপাতালের রিসেপশনের পাশে রাখল। রেলওয়ে জেনারেল হসপিটাল, ব্রিটিশ আমলের লাল ইটের তৈরি বিশাল বিল্ডিং। দিনের বেলাতেও এই বিল্ডিংয়ের করিডোরগুলোতে কেমন যেন একটা ছমছমে ভাব থাকে, আর রাতে সেটা বেড়ে যায় কয়েক গুণ। উঁচু ছাদ, বিশাল বিশাল খিলান আর লম্বা করিডোরগুলো যেন অতীতের অনেক না বলা কথা গোপন করে রেখেছে। আজ আরিয়ানের প্রথম নাইট শিফট। মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরোনোর পর এটাই তার প্রথম সরকারি পোস্টিং। মনে বেশ উত্তেজনা কাজ করছে, তবে একই সাথে একটা অজানা অস্বস্তিও হচ্ছে, হয়তো আবহাওয়ার কারণে। আসসালামু আলাইকুম স্যার। আরিয়ান চমকে পেছনে তাকালো। 50 এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, পরনে হাসপাতালের ওয়ার্ড বয়ের ইউনিফর্ম, তবে সেটা বেশ পুরনো এবং কিছুটা মলিন। চোখের নিচে কালশিটে দাগ, যেন বহুদিন ঠিকমতো ঘুম হয়নি। ওয়ালাইকুম আসসালাম, আপনি? আরিয়ান নিজের এপ্রনটা গায়ে জড়াতে জড়াতে জিজ্ঞেস করল। আমি করিম, এই ওয়ার্ডের নাইট ডিউটিতে আছি স্যার। আজ 20 বছর ধইরা এই হাসপাতালেই আছি। লোকটার গলায় কেমন যেন একটা ভীরুতা। আরিয়ান পকেট থেকে স্ট্যাথিস্কোপটা বের করে গলায় ঝোলালো। ও আচ্ছা, করিম চাচা, আজকের পেশেন্টের কন্ডিশন কি? ইমার্জেন্সিতে কোনো সিরিয়াস কেস আছে? করিম একটু ইতস্তত করে বলল, না স্যার, আজ দুর্যোগের কারণে রোগী কম। ফিমেল ওয়ার্ডে 2 জন আর মেল ওয়ার্ডে 3 জন রোগী আছে, সবাই স্টেবল। তবে তবে কি? আরিয়ান ফাইল হাতে নিয়ে চোখ বুলোতে বুলোতে প্রশ্ন করল। স্যার, আবহাওয়াটা সুবিধার না। আজ মনে হয় লোডশেডিং বেশি হবে। জেনারেটরটাও ডিস্টার্ব দিচ্ছে। আপনি যদি রুমে গিয়ে রেস্ট নিতেন, আমিই সব সামলে নিতাম। আরিয়ান হাসল, ম্লান হাসি। প্রথম দিনেই ডিউটি ফাঁকি দেব করিম চাচা? ডাক্তার হিসেবে সেটা কি ঠিক হবে? চলুন রাউন্ডে যাই। করিমা আর কোনো কথা বলল না, শুধু তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে চুপচাপ আরিয়ানের পেছনে হাঁটতে শুরু করল। হাসপাতালের করিডোরটা অস্বাভাবিক লম্বা। মাঝে মাঝে টিউবলাইটগুলো টিপটিপ করছে। ফিনাইল আর স্পিরিটের কড়া গন্ধে আরিয়ানের নাকে ঝাপটা লাগল। হাঁটতে হাঁটতে আরিয়ান লক্ষ্য করল করিডোরের শেষ মাথায় একটা অংশ বেশ অন্ধকার, সেখানে কোনো আলো জ্বলছে না। ওদিকটায় আলো নেই কেন? আরিয়ান আঙুল দিয়ে ইশারা করল। করিম চমকে উঠল। ও, ওদিকে স্যার কিছু নাই, ওটা পুরনো স্টোর রুম আর বাতিল ওয়ার্ড। ওদিকে এখন আর রোগী রাখা হয় না। বাতিল ওয়ার্ড? আরিয়ান ভ্রু কুঁচকাল। কিন্তু আমি তো শুনেছি আমাদের বেড ক্রাইসিস আছে, তাহলে ওয়ার্ড বাতিল করে রাখা হয়েছে কেন? ওটা ওটা কর্তৃপক্ষের নির্দেশ স্যার, অনেক বছর ধরে বান্ধব। করিমের গলা কাঁপছে, সে যেন প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছে।
আরিয়ান আর প্রশ্ন করল না। সে মেল ওয়ার্ডে ঝুঁকল, রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করল। সবই স্বাভাবিক, তবে হাসপাতালের পরিবেশটা বড্ড ভারী। বাতাসের আর্দ্রতা এত বেশি যে নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হয়। রাউন্ড শেষ করে আরিয়ান নিজের ডিউটি ডক্টরস রুমে ফিরে আসছিল। করিডোর দিয়ে ফেরার সময় আবার তার চোখ পড়ল সেই অন্ধকার অংশটার দিকে। সেখানে একটা বড় লোহার দরজা। দরজার উপরে আবঝা আলোয় একটা নাম্বার প্লেট ঝুলছে। মরচে পড়া টিনের ওপর সাদা রং দিয়ে অস্পষ্টভাবে লেখা আইসোলেশন ওয়ার্ড। আরিয়ানের মনে হলো দরজার ওপাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে গেল। সে থমকে দাঁড়ালো। করিম চাচা, ওদিকে কেউ আছে নাকি? করিম এতক্ষণ চুপচাপ ছিল, এবার সে প্রায় ফিসফিস করে বলল, না স্যার, ওদিকে কেউ নেই, ওদিকে কেউ থাকে না। আপনি চলেন স্যার, রুমে চলেন। আরিয়ান যুক্তিপরায়ণ মানুষ, বিজ্ঞানের ছাত্র, সে ভূতে বিশ্বাস করে না। কিন্তু এই মুহূর্তে, এই ঝড়ের রাতে করিডোরের ওই অন্ধকার কোণটা দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। কারণ সে স্পষ্ট দেখতে পাচ্ছে আইসোলেশন ওয়ার্ডের সেই বন্ধ দরজার হাতলটা খুব ধীরে ধীরে নিচের দিকে নামছে। কেউ যেন ওপাশ থেকে দরজাটা খোলার চেষ্টা করছে, কিন্তু করিম বলেছিল ওটা গত ৩০ বছর ধরে তালাবন্ধ। স্যার, তাকাবেন না! করিম হঠাৎ আরিয়ানের হাত খামচে ধরল। ওদিকে তাকাবেন না, চলেন এখান থেকে। আরিয়ান করিমের দিকে তাকালো। লোকটার মুখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, ঘামছে সে। আরিয়ান আবার দরজার দিকে তাকালো। হাতলটা এখন স্থির, হয়তো মনের ভুল, হয়তো বাতাসের চাপে নড়েছে। পুরনো বিল্ডিংয়ে এমন হয়। ঠিক আছে, চলো, আরিয়ান বলল। তারা পা বাড়ালো ডাক্তারের রুমের দিকে, কিন্তু আরিয়ান বুঝতে পারল না তাদের পেছনে সেই বন্ধ দরজার ওপরে থাকা ধুলোমাখা ভেন্টিলেটর দিয়ে দুটো জলজলে চোখ তাদের দিকে তাকিয়ে আছে। হাসপাতালের ১৩ নম্বর বেডের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। নতুন অতিথি এসেছে। ডাক্তারদের ডিউটি রুমটা বেশ বড়, কিন্তু জরাজীর্ণ। টেবিলের উপর রাখা কাচের নিচে সবুজ রঙের রেক্সিনটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। আরিয়ান ফ্লাস্ক থেকে ধোঁয়া ওঠা চা ঢালল কাপে। বাইরে বজ্রপাতের শব্দে মাঝে মাঝে জানলার কাচ ঝনঝন করে উঠছে। রাত ১:১৫। আরিয়ান পকেট থেকে মোবাইলটা বের করল। নেটওয়ার্ক নেই, এই ঝড়ের রাতে হয়তো টাওয়ার কাজ করছে না। সে ফাইলটা টেনে নিল, গত সপ্তাহের পেশেন্ট হিস্ট্রি। কিন্তু মন বসাতে পারছে না। বারবার মনে পড়ছে করিডোরে সেই বন্ধ দরজার কথা। হাতলটা কি সত্যিই নড়েছিল, নাকি ওটা চোখের ভুল? হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ল্যান্ডফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আরিয়ান চমকে উঠল। এত রাতে ইমার্জেন্সি? সে রিসিভারটা তুলল। হ্যালো, ইমার্জেন্সি মেডিকেল অফিসার স্পিকিং। ওপাশ থেকে রিসেপশনিস্টের আতঙ্কিত গলা ভেসে এলো। স্যার, জলদি ইমার্জেন্সিতে আসুন, অ্যাক্সিডেন্ট কেস, পেশেন্টের অবস্থা খুব খারাপ। চাটা ওভাবেই টেবিলে রেখে আরিয়ান এপ্রনটা ঠিক করে দৌড় দিল। ইমার্জেন্সি রুমের ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। স্ট্রেচারের ওপর মাঝবয়সে এক লোক ছটপট করছে, মাথায় গভীর ক্ষত, সারা শরীরে কাদা আর রক্ত মাখামাখি। সাথে পুলিশ এসেছে ২ জন। কি হয়েছে? আরিয়ান দ্রুত রোগীর পালস চেক করতে করতে জিজ্ঞেস করল। হাইওয়েতে বাইক অ্যাক্সিডেন্ট স্যার, নাম রফিক, পকেটে আইডি কার্ড ছিল, প্রচুর ব্লিডিং হচ্ছে। আরিয়ান দ্রুত নির্দেশ দিল, নার্স, কুইক, বিপি কত, স্যালাইন চালু করুন, ড্রেসিং করতে হবে এক্ষুনি, ইনজেকশন, টিটেনাস আর পেইন কিলার রেডি করুন। নার্স রিনার হাত কাঁপছে, তবু দ্রুত হাতে কাজ করছে। মিনিট ১৫ ধস্তাধস্তির পর রোগীর ব্লিডিং কিছুটা নিয়ন্ত্রণে এলো, কিন্তু রোগীর জ্ঞান ফিরছে না, বিড়বিড় করে কি যেন বলছে। ওকে এক্ষুনি অ্যাডমিট করতে হবে। আরিয়ান ঘাম মুছতে মুছতে বলল, অবজারভেশনে রাখা দরকার, হেড ইঞ্জুরি আছে। সিস্টার, মেল ওয়ার্ডে শিফট করুন। নার্স রিনা আর ওয়ার্ড বয় করিম একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে একটা অদ্ভুত ভীতি। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আরিয়ান ধমক দিল। স্যার, স্যার, মেল ওয়ার্ড ফুল, একটা সিটও খালি নেই, এক্সট্রা ফ্লোর বেডও ভরে গেছে সন্ধ্যের আগে। আরিয়ান বিরক্ত হলো। হাসপাতাল কি মাছের বাজার? রোগী কি ফ্লোরে পড়ে থাকবে? অন্য কোনো ওয়ার্ড, ফিমেল ওয়ার্ডের পাশের কেবিনটা? সব বুক স্যার, ডেঙ্গু সিজন চলছে, কোথাও জায়গা নেই। করিম চাচা মাথা নিচু করে বলল। আরিয়ান কপালে হাত দিল। রোগীর অবস্থা ক্রিটিক্যাল, তাকে এই মুহূর্তে প্রপার বেডে শুইয়ে অক্সিজেন দেওয়া দরকার, ইমার্জেন্সিতে রাখা যাবে না। হঠাৎ আরিয়ানের মাথায় একটা বুদ্ধি এলো। সে ঘুরে করিমের দিকে তাকালো। আইসোলেশন ওয়ার্ড, ওই দিকটা তো খালি, তাই না? রিনা আর করিমের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো রক্তশূন্য হয়ে গেছে দুজনেই। স্যার, না স্যার, ওটা অনেক বছর বন্ধ, ওটা ভালো জায়গা না স্যার, ওদিকে যাবেন না। বাজে কথা বন্ধ করুন। আরিয়ান এবার রেগে গেল। একজন রোগী মৃত্যুর সাথে লড়ছে, আর আপনারা ভূতপ্রেতের গল্প ফাঁদছেন। চাবি কোথায়? চাবি তো স্টোর কিপারের কাছে। ভেঙে ফেলুন তালা, আমি অর্ডার দিচ্ছি, ইটস মাই রেসপন্সিবিলিটি।
আরিয়ানের ধমকে করিম আর না করতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও সে ট্রলিটা ঠেলতে শুরু করল। রিনা পেছনে পেছনে এলো, তার হাতে ফাইল আর ওষুধের ট্রে, কিন্তু তার পা যেন চলতে চাইছে না। আইসোলেশন ওয়ার্ডের সামনে এসে তারা দাঁড়ালো। সেই ভারী লোহার দরজা। করিম হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি মারতেই মরচে ধরা তালাটা ভেঙে নিচে পড়ে গেল। ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে দরজাটা খুলল। আরিয়ান ভেবেছিল ভেতরটা ভ্যাপসা গন্ধে ভরে থাকবে, কিন্তু অবাক কাণ্ড, দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর তার সাথে রজনীগন্ধার গন্ধ। এত বছর বন্ধ ঘরে ফুলের গন্ধ আসে কোত্থেকে? ঘরটা বিশাল, সারি সারি বেড ধুলোয় ধূসরিত, মাকড়সার জাল ঝুলছে ছাদ থেকে। আরিয়ান টর্চটা জ্বালালো। ওই বেডটা পরিষ্কার করো, জলদি। আরিয়ান আঙুল দিয়ে ইশারা করলো। একদম কোনায় জানলার পাশে একটা লোহার বেড, বাকিগুলোর তুলনায় ওটা একটু আলাদা। ওটার ওপরের তোষকটা ছেঁড়া নয়, টান টান, যেন কেউ নিয়মিত ওটা গুছিয়ে রাখে। বেডের পায়ের কাছে একটা ছোট্ট পিতলের প্লেট বসানো। ধুলো সরাতেই সংখ্যাটা বেরিয়ে এলো, 13। স্যার, এই বেডটা না স্যার, প্লিজ অন্য কোনো বেডে। করিম প্রায় কেঁদে ফেলল। আর কোনো বেডে তোষক ভালো নেই, এখানেই শোয়াও। আরিয়ান ধমক দিল, তোমাদের কুসংস্কার আমি পরে শুনব, এখন রোগীর প্রাণ বাঁচানো আগে। বাধ্য হয়ে করিম আর রিনা ধরাধরি করে রোগী রাফিককে 13 নম্বর বেডই শোয়ালো। স্যালাইনের স্ট্যান্ডটা পাশে রাখল। আরিয়ান চার্ট পেপারটা হাতে নিল, কলমটা বের করে খসখস করে লিখল, পেশেন্ট নেম রাফিক আহমেদ, ওয়ার্ড আইসোলেশন, বেড 13, কেস ফাইল নাম্বার 309। লেখাটা শেষ করতেই হঠাৎ জানলার কাপড়টা দড়াম করে খুলে গেল। ঝোড়ো বাতাস আর বৃষ্টির ছাঁটি ঢুকে পড়ল ঘরে। মোমবাতিটা নিভে গেল, লোডশেডিং চলছে তখন। অন্ধকারে আরিয়ান স্পষ্ট শুনতে পেল বেডে শুয়ে থাকা জ্ঞানহীন রোগীটা ফিসফিস করে কিছু বলছে। আরিয়ান কানটা রোগীর মুখের কাছে নিল। রোগী বিড়বিড় করছে, ওরা ওরা আমাকে যেতে দেবে না, ডাক্তার পালাও। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের মনে হলো ঘরের কোনায় অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা এপ্রন পরা, কিন্তু সে হাসপাতালের কোনো স্টাফ নয়। আরিয়ান টর্চটা সেদিকে ঘোরালো। কেউ নেই, শুধু একটা ভাঙা হুইলচেয়ার, যার চাকাটা এখনো ঘুরছে বনবন করে, যেন এইমাত্র কেউ ওটা থেকে উঠে গেল। আরিয়ানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আরিয়ান ফাইলের ওপর 309 সংখ্যাটার দিকে তাকালো। সংখ্যাটা কেমন যেন অশুভ মনে হচ্ছে। নার্স, অক্সিজেনটা চালু করুন, আমি আসছি। আরিয়ান দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো। তার লজিক্যাল মন বলছে এসব হ্যালিসিনেশন, কিন্তু তার অবচেতন মন বলছে সে একটা ভুল করেছে, একটা মারাত্মক ভুল। 309 কেস ফাইলটা শুধু রফিকের নয়, এটাই 13 নম্বর বেডের পুরনো ইতিহাসের এক নতুন অধ্যায় মাত্র। রাত 2:10। ডাক্তারদের ডিউটি রুমে পিনপতন নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির তোড় কিছুটা কমেছে, তবে বাতাসের গর্জন এখনও থামেনি। আরিয়ান বেসিনে মুখে পানি দিয়ে আয়নায় নিজের ক্লান্ত চেহারাটা দেখল। চোখের নিচে কালির রেখা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে বয়স্ক দেখাচ্ছে। সে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে টেবিলে ফিরে এলো। করিম চাচা 1 কাপ ধোঁয়া ওঠা কফি রেখে গেছে, কিন্তু লোকটা রুমে নেই, সম্ভবত ভয়ে পালিয়ে গেছে। আরিয়ান চেয়ারে বসল। তার মন বারবার ছুটে যাচ্ছে আইসোলেশন ওয়ার্ডের দিকে। রফিক নামের পেশেন্টটা কি ঠিক আছে? হেড ইনজুরির পেশেন্ট, যে কোনো সময় অবস্থার অবনতি হতে পারে। কিন্তু সমস্যা হলো, মেইন বিল্ডিং থেকে আইসোলেশন ওয়ার্ডে যাওয়ার একমাত্র রাস্তা একটা লম্বা সরু বারান্দা, যাকে হাসপাতালের পুরনো কর্মচারীরা বলে নিষিদ্ধ করিডোর। দরজায় টোকা পড়ল। নার্স রিনা, তার হাতে একটা রেজিস্টার খাতা। স্যার, পেশেন্ট রফিকের ওষুধগুলো চার্টে লিখে দিয়েছি, আপনি কি একবার সাইন করে দেবেন? রিনার গলা কাঁপছে, সে দরজার কাছেই দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকছে না। আরিয়ান খাতাটা নিয়ে সই করল। রিনা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি তো বুঝলাম না। একটা পুরনো বিল্ডিং, একটু মেইনটেনেন্সের অভাব, এই তো। রিনা এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলল, স্যার আপনি নতুন, আপনি জানেন না ওই করিডোর দিয়ে রাতে কেউ হাঁটে না। কেন? আরিয়ান কফিতে চুমুক দিল। আজ থেকে 5 বছর আগে নাইট শিফটে এক আয়া ওই করিডোর দিয়ে লিলেন বিছানার চাদর আনতে গিয়েছিল। সে আর ফিরে আসেনি। পরদিন সকালে তাকে করিডোরের মাঝখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর সে পাগল হয়ে গিয়েছিল, শুধু একটা কথাই বলতো, ওরা আমার সাথে হাঁটছে, ওরা আমার সাথে হাঁটছে। আরিয়ান হেসে উড়িয়ে দেবার চেষ্টা করলেও হাসিটা ঠিক ফুটল না। হিস্টেরিয়া বা মানসিক সমস্যা ছিল হয়তো। যাও, আমি রাউন্ডে যাচ্ছি। রিনা চলে গেল, কিন্তু যাওয়ার আগে তার চোখে যে করুণ দৃষ্টি ছিল তা আরিয়ানকে ভাবিয়ে তুলল। আরিয়ান টর্চটা হাতে নিয়ে রুম থেকে বেরোল।
মেইন বিল্ডিংয়ের আলো কিছুটা উজ্জ্বল, কিন্তু নিষিদ্ধ করিডোরের সামনেই আলো কমে এলো। করিডোরটা প্রায় 100 ফুট লম্বা, দুপাশে বড় বড় জানলা, কিন্তু সবগুলোর কাঁচ ভাঙা। কাঠের খড়খড়েগুলো বাতাসের ধাক্কায় খট খট শব্দ করছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছে জায়গায় জায়গায়। ফ্লোরে পুরনো স্ট্রেচার আর ভাঙা স্যালাইনের স্ট্যান্ড ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কোনো এক যুদ্ধের পর সবাই পালিয়ে গেছে। আরিয়ান করিডোরে পা রাখল। তার জুতোয় আওয়াজ হচ্ছে টাক টাক টাক। করিডোরটা এতই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ আরিয়ানের মনে হল তার পায়ের শব্দের সাথে আরেকটা শব্দ মিশে আছে। সে থামল, শব্দটাও থেমে গেল। সে আবার হাঁটা শুরু করল, টাক টাক। সাথে সাথে পেছনের অন্ধকার থেকে প্রতিধ্বনি এলো, খস খস। জুতো নয়, খালি পায়ের শব্দ। কেউ ভিজে পায়ে হাঁটলে যেমন চপচপ শব্দ হয়, ঠিক তেমন। আরিয়ান ঝট করে পেছনে ঘুরল, টর্চের আলো ফেলল করিডোরের শেষ মাথায়। কেউ নেই, শুধু শূন্য করিডোর আর ভাঙা আসবাবপত্রের দীর্ঘ ছায়া। কে কে ওখানে? আরিয়ানের গলাটা কেঁপে উঠল। কোনো উত্তর নেই, শুধু জানলার বাইরে বাতাসের শীষ। আরিয়ান নিজেকে বোঝাল, মনের ভুল, বাতাসের শব্দ। সে আবার সামনে ফিরল, কিন্তু এবার তার শরীরটা জমে গেল। সামনে করিডোরের মাঝখানে একটা হুইল চেয়ার। একটু আগে ওটা ওখানে ছিল না। আরিয়ান যখন ঢুকেছিল পথ পরিষ্কার ছিল, তাহলে এই কয়েক সেকেন্ডে হুইল চেয়ারটা এলো কোত্থেকে? হুইল চেয়ারটা ধীরে ধীরে আরিয়ানের দিকে গড়িয়ে আসছে। ফ্লোরটা কি ঢালু? হয়তো, কিন্তু হুইল চেয়ারের সিটটা ভিজে, সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে ফ্লোরে। আরিয়ান ঢোক গিলল। তার যুক্তিবাদী মন বলছে বাতাসে ঠেলে এনেছে, কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে পালাও। সে হুইল চেয়ারটা পাশ কাটিয়ে দ্রুত পায়ে আইসোলেশন ওয়ার্ডের দরজার কাছে পৌঁছল। তালাটা ভাঙাই পড়ে আছে নিচে। দরজাটা একটু ফাঁক হয়ে আছে। ভেতর থেকে কোনো শব্দ নেই। মনিটরের বিপ বিপ শব্দ শোনা যাবার কথা, কিন্তু সব চুপ। আরিয়ান দরজাটা ধাক্কা দিয়ে খুলল। মিস্টার রফিক, সে ডাকল। ঘরের ভেতরটা হিমশীতল। টর্চের আলো ফেলল বেড নাম্বার 13-র দিকে। রোগী বেডে নেই। আরিয়ানের রক্ত হিম হয়ে গেল। স্যালাইনের পাইপটা ছেঁড়া, ফ্লোরে রক্ত আর স্যালাইনের পানি মিশে একাকার হয়ে আছে। নার্স, করিম, সে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার ওই নিষিদ্ধ করিডোর পার হয়ে মেইন বিল্ডিং পর্যন্ত পৌঁছাবে কিনা সন্দেহ। আরিয়ান বেডের কাছে গেল। রফিক কোথায় যেতে পারে? হেড ইঞ্জুরি নিয়ে হাঁটার ক্ষমতা তার থাকার কথা নয়। হঠাৎ তার চোখ পড়ল জানলার দিকে। জানলাটা হাট করে খোলা, আর জানলার শিক ধরে কেউ একজন বাইরে ঝুলে আছে। আরিয়ান দৌড়ে জানলার কাছে গেল, টর্চ মারল নিচে। দোতলা থেকে নিচে কেউ নেই, শুধু বৃষ্টির পানির নিচে কাদার ওপর স্পষ্ট দুটো পায়ের ছাপ। ছাপগুলো বিল্ডিংয়ের দেয়াল বেয়ে সোজা উপরে উঠে গেছে, যেন মাধ্যাকর্ষণ শক্তিকে অস্বীকার করে কেউ দেয়াল বেয়ে নিচে নামেনি, বরং ওপরে ছাদে উঠে গেছে। আর ঠিক তখনই আরিয়ানের কাঁধের উপর একটা ঠান্ডা ভিজে হাত এসে পড়ল। আরিয়ানের কানের কাছে কেউ ফিসফিস করল, ডক্টর, আমি তো যাইনি, আমি তো এখানেই। আরিয়ান জমে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘরালো। বেডের নিচে অন্ধকারের ভেতর থেকে দুটো জলজলে চোখ তার দিকে তাকিয়ে হাসছে। আরিয়ান ছিটকে পিছিয়ে এলো। এতটাই জোরে শরীর ঝাঁকালো যে হাতের টর্চটা ফসকে পড়ে গেল ফ্লোরে। টর্চের আলোটা এখন বন বন করে ঘুরছে, আর সেই ঘূর্ণায়মান আলোয় বেডের নিচের অন্ধকারটা একবার আলোকিত হচ্ছে, আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। কে? বেরিয়ে এসো! আরিয়ানের গলার চিগে একটা অমানবিক চিৎকার বের হলো। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। বেডের নিচ থেকে একটা শুকনো খসখসে হাসির শব্দ ভেসে এলো। তারপর ধীরে ধীরে একটা হাত বেরিয়ে এলো আলোর বৃত্তে। রক্ত মাখা হাত। আরিয়ান বেয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। তার হৃৎপিণ্ড এতটাই জোরে লাফাচ্ছে যে মনে হচ্ছে পাঁজরা ভেঙে বেরিয়ে আসবে। হাতটা ফ্লোর আঁকড়ে ধরল। তারপর বেডের নিচ থেকে শরীরটা হেঁচড়ে বেরিয়ে এলো। রফিক, সেই পেশেন্ট যার মাথায় গুরুতর ইনজুরি, যার নড়াচড়া করারই শক্তি থাকার কথা নয়, সে এখন হামাগুড়ি দিয়ে বেডের নিচ থেকে বেরিয়ে আসছে। তার চোখের মনি উল্টে আছে, সাদা অংশটা শুধু দেখা যাচ্ছে, আর তার মুখে লেগে আছে এক অদ্ভুত বিকৃত হাসি। মিস্টার রফিক? আরিয়ান তো চলো। ডাক্তার হিসাবে তার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মেডিকেলি এটা অসম্ভব। রফিক কোনো উত্তর দিল না। সে মেঝের ওপর কুণ্ডলি পাকিয়ে বসে পড়ল। থর থর করে কাঁপছে সে, তবে ভয়ে নয়, ঠান্ডায়। হঠাৎ আরিয়ান অনুভব করল ঘরের তাপমাত্রা অবিশ্বাস্য দ্রুত গতিতে নামছে।
বাইরে জুলাই মাসের ভ্যাপসা গরম, কিন্তু এই আইসোলেশন ওয়ার্ডের ভেতরে মনে হচ্ছে যেন মাঘ মাসের হাড় কাঁপানো শীত নেমে এসেছে। আরিয়ানের চশমার কাঁচ ঝাপসা হয়ে গেল। সে নিজের নিঃশ্বাস দেখতে পাচ্ছে, সাদা ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে মুখ থেকে। একে বলে ডেড কোল্ড। মর্গের লাশের পাশে দাঁড়ালে যেমন ঠান্ডা লাগে ঠিক তেমন, কিন্তু এটা আরও তীব্র। মনে হচ্ছে হাড়ের ভেতর পর্যন্ত সেই ঠান্ডা ঢুকে যাচ্ছে। রফিক বিড়বিড় করতে শুরু করলো। আরিয়ান সাহস সঞ্চয় করে টর্চটা মাটি থেকে কুড়িয়ে নিল। আলো ফেলল রফিকের মুখে। রফিক নিজের 2 হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরে আছে। তার ঠোঁট নীল হয়ে গেছে। সে ফিসফিস করে বলছে, উনি রেগে গেছেন। উনি আমার সিটে বসতে চান। আমাকে নামিয়ে দিলেন। কি নামিয়ে দিল? কে রেগে গেছে? আরিয়ান এগিয়ে গেল। সে রফিকের হাত ধরল পালস চেক করার জন্য। হাতটা ধরতেই আরিয়ান বিদ্যুৎ স্পৃষ্টের মতো হাত সরিয়ে নিল। বরফ! জীবিত মানুষের শরীর এতটা ঠান্ডা হতে পারে না। মনে হচ্ছে রফিক গত 3 ঘন্টা ধরে ফ্রিজারে ছিল। নার্স! করিম চাচা! আরিয়ান আবার চিৎকার করল। এবার তার গলায় আদেশের চেয়ে আকুতি বেশি। দৌড়ানোর শব্দ শোনা গেল করিডোরে। হাঁপাতে হাঁপাতে দরজায় এসে দাঁড়ালো করিম চাচা আর নার্স রিনা। তাদের হাতে হ্যারিকেন। জেনারেটরও বোধহয় কাজ করছে না। রিনা ঘরের ভেতরে পা দিতেই থমকে গেল। ও মাগো, এ কি ঠান্ডা! সে গায়ে চাদরটি ভালো করে জড়িয়ে নিল। করিম চাচার চোখ বড় বড় হয়ে গেল। সে রফিকের দিকে তাকালো, তারপর তাকালো বেড নাম্বার 13-এর দিকে। বেডটা এখন খালি, কিন্তু তোষকটা এমনভাবে দেবে আছে যেন কেউ ওটার ওপর বসে পা দোলাচ্ছে। স্যার, পেশেন্টকে ধরেন, ওরে বাইরে নিতে হইব। করিম হ্যারিকেনটা রিনার হাতে দিয়ে ছুটে এলো। এই ঘরে থাকা যাইব না স্যার, উনি আয়সা পড়ছেন। কে এসেছে? ধমক দিল আরিয়ান, যদিও তার নিজেরও দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে শীতে। তোমরা কি পাগল হলে? পেশেন্টের হাইপোথার্মিয়া হচ্ছে, ওকে কম্বল দাও, বেডে তোলো। না স্যার, বেডে না। করিম রফিকের বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করলো। এই বেডে আর না স্যার, দেখছেন না বেডের অবস্থা? আরিয়ান টর্চ মারল বেডের ওপর। ধবধবে সাদা চাদরের ঠিক মাঝখানে একটা ভিজে দাগ। দাগটা ধীরে ধীরে বড় হচ্ছে, আর সেই দাগের আকৃতি একটা মানুষের অবয়বের মতো, এবং সেই ভিজে জায়গা থেকে ভুর ভুর করে বের হচ্ছে পচা রজনীগন্ধার গন্ধ। রফিকের শরীরটা হঠাৎ শক্ত হয়ে গেল। সে করিমের হাত ছাড়িয়ে এক অদ্ভুত শক্তিতে সোজা হয়ে দাঁড়ালো। তার ভাঙা পা, ফাটা মাথা সব যেন তুচ্ছ। রফিক সোজা তাকিয়ে আছে সেই 13 নম্বর বেডের দিকে। তার নীল হয়ে যাওয়া ঠোঁট নড়ল। এবার রফিকের নিজের গলা নয়, বরং কোনো এক মহিলার তীক্ষ্ণ হিস হিস শব্দে সে কথা বলে উঠল। আমার বেড, আমার ঘর, তোরা কেন এসেছিস? রিনা চিৎকার করে হাত থেকে হ্যারিকেনটা ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দে ঘরটা কেঁপে উঠল। আগুন ধরে গেল ফ্লোরে ছড়িয়ে থাকা স্পিরিট আর তেলের ওপর। নীলচে আগুনের আলোয় আরিয়ান দেখল রফিকের ছায়াটা দেয়ালের ওপর পড়েছে, কিন্তু ছায়াটা রফিকের নয়, ছায়াটা লম্বা চুলের এক নারীর, যার হাতগুলো অস্বাভাবিক রকমের লম্বা। ডাক্তারবাবু, পালান! করিম চাচা আরিয়ানকে ধরে দরজার দিকে টান দিল। আগুন না স্যার, আগুন নিববে না, ওরে রাইখে পালান। কিন্তু আরিয়ান ডাক্তার, সেই রোগী ফেলে পালাতে পারে না। আগুনের শিখা ডিঙিয়ে আরিয়ান রফিকের দিকে ঝাঁপিয়ে পড়ল। সেই রফিক তখন 2 হাত দিয়ে নিজের গলা টিপে ধরছে, নিজেই নিজেকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে। ছেড়ে দাও রফিক, হাত ছাড়ো! আরিয়ান তার সমস্ত শক্তি দিয়ে রফিকের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু রফিকের শরীরে তখন দানবীয় শক্তি। আরিয়ানের মনে হলো সে কোনো পাথরের মূর্তির সাথে লড়াই করছে। হঠাৎ ঘরের তাপমাত্রা আরও কমে গেল। আগুনের শিখাগুলো পর্যন্ত নিস্তেজ হয়ে গেল সেই হাড় কাঁপানো ঠান্ডায়। আরিয়ানের মনে হলো তার রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তার কানের কাছে আবার সেই ফিসফিসানি শোনা গেল, একদম স্পষ্ট। তুমি খুব সাহসী ডাক্তার, কিন্তু সাহস দিয়ে আমাকে আটকাতে পারবে না। 30 বছর ধরে আমি অপেক্ষা করছি। আরিয়ানের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসতে লাগলো। তীব্র ঠান্ডা আর অক্সিজেনের অভাবে সে ফ্লোরে লুটিয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে সে দেখল রফিক শূন্যে ভাসছে, ফ্লোর থেকে অন্তত 1 ফুট ওপরে, আর তার নিচে বেড নাম্বার 13-এর পায়াগুলো থরথর করে কাঁপছে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে মাথার খুলির ভেতর আঘাত করছে। নাকের কাছে কড়া স্পিরিটের গন্ধ। আরিয়ান ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করল। সব কিছু ঝাপসা। সে শুয়ে আছে, তবে সেই অভিশপ্ত 13 নম্বর বেডে নয়, নিজের ডিউটি রুমের পুরনো কাঠের কাউচটাতে। স্যার, স্যার চোখ খোলেন! নার্স রিনার গলায় উদ্বেগ স্পষ্ট। আরিয়ান চোখ পিটপিট করে তাকালো। রিনা আর করিম চাচা দুজনেই ঝুঁকে আছে তার মুখের ওপর। দুজনেরই মুখ ফ্যাকাশে, যেন রক্তশূন্য। আরিয়ান ধর্মর করে উঠে বসার চেষ্টা করতেই করিম তাকে ধরে ফেলল। আস্তে স্যার, আস্তে, শরীরে ধকল গেছে। রফিক, রফিক কোথায়? আরিয়ানের প্রথম প্রশ্ন। রিনা ঢোক গিলল।
রফিক এখন মেল ওয়ার্ডে স্যার, বেড নম্বর 5-এ। আমরা তাকে বেঁধে রেখেছি। বেঁধে রেখেছ মানে? আরিয়ান কপালে হাত দিয়ে বসল। তার শরীর এখনো হিম হয়ে আছে। সেই হাড় কাঁপানো ঠান্ডার রেশ এখনো কাটেনি। ওকে সামলানো যাচ্ছিল না স্যার, করিম নিচু গলায় বলল। 4 জন মিলে ধৈর্য রাখতে পারতে ফিল না। শেষে সিডেটিভ ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। কিন্তু কি? ঘুমের মধ্যেও সে সমানে কথা বইলা যাইতেছে। ওই একই কথা, আমাকে বের কর, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নির্দোষ, এই সব। আরিয়ান চুপ করে গেল। সে পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখল। রাত 3:03। সেই কুখ্যাত সময়, ডেড টাইম। আগুনটা নিভেছে? আরিয়ান হঠাৎ প্রশ্ন করল। করিম আর রিনা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে বিভ্রান্তি। আগুন? কিসের আগুন স্যার? রিনা অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন, আইসোলেশন ওয়ার্ডে ল্যাম্পটা পড়ে গিয়ে যে ফ্লোরে আগুন ধরে গেল? করিম মাথা নাড়ল। না স্যার, কোনো আগুন লাগে নাই। হ্যারিক্যানটা পড়ছিল ঠিকই, কাঁচও ভাঙছে, কিন্তু আগুন ধরে নাই। ঘরটা বরং বরফের মতো ঠান্ডা ছিল। আগুনের কোনো চিহ্ন নাই। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখে দেখেছে নীল রঙের আগুনের শিখা রফিকের চারপাশ ঘিরে ধরেছে। সেটা কি হ্যালুসিনেশন ছিল, নাকি ওই অতৃপ্ত আত্মা তাকে ভয় দেখানোর জন্য আগুনের ভ্রম তৈরি করেছিল? তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই, আরিয়ান বলল। তার এখন নিজের চিন্তাগুলোকে সাজানো দরকার। করিম আর রিনা চলে যেতে চাইল না, কিন্তু ডাক্তারের আদেশে বাধ্য হয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় করিম দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। রুমের ভেতর পিনপতন নীরবতা, শুধু টেবিল ফ্যানটার ঘরঘর শব্দ। আরিয়ান উঠে বেসিনের কাছে গেল, চোখে মুখে পানি দিল। আয়নায় নিজের দিকে তাকাতেই সে চমকে উঠল। তার গলার কাছে, ঠিক কলারের নিচে, কালচে নীল রঙের আঙুলের ছাপ, যেন কেউ খুব শক্ত হাতে তার গলা টিপে ধরেছিল। কিন্তু রফিক তো তাকে স্পর্শও করেনি, সে তো শূন্যে ভাসছিল। হঠাৎ ফ্যানটা বন্ধ হয়ে গেল। লোডশেডিং নয়, সুইচ অফ হওয়ার শব্দ হল। সারা ঘর নিস্তব্ধ। ঠিক তখনই শব্দটা শোনা গেল, খুব কাছে, যেন আরিয়ানের ঠিক কানের পাশেই কেউ দাঁড়িয়ে আছে। ডাক্তার, ডাক্তার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডাক্তার? এবার শব্দটা আসছে ওপর থেকে, ভেন্টিলেটরের ফোকর দিয়ে। কোনো মানুষের গলা নয়, বাতাসের শীষের মতো একটা ফিসফিসানি, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট। আরিয়ান ভেন্টিলেটরের নিচে গিয়ে দাঁড়ালো। কে কে কথা বলছো? ফিসফিসানিটা হাসিতে পরিণত হলো, সেই শুকনো খসখসে হাসি। ফাইলটা দেখো, 309 নয়, আসল ফাইলটা। কিসের আসল ফাইল? তুমি কে? আরিয়ান চিৎকার করে উঠল। লগবুক, পুরনো আলমারি, লাল মলাট, ওরা লুকিয়ে রেখেছে। আমার নাম, আমার নাম। শব্দটা অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল, যেন কেউ অনেক দূর থেকে কথা বলছে। আরিয়ানের শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু এবার ভয়ের চেয়ে কৌতূহল বেশি কাজ করছে। আত্মাটা তাকে কিছু বলতে চাইছে, কোনো একটা সংকেত দিচ্ছে। লাল মলাটের লগবুক, ওরা লুকিয়ে রেখেছে। আরিয়ান বুঝতে পারল করিম চাচার হাসপাতালের পুরনো স্টাফরা কিছু একটা জানে, কিছু একটা তারা গোপন করছে, এবং এই গোপনীয়তার মধ্যেই লুকিয়ে আছে 13 নম্বর বেডের রহস্য। দরজাটা আবার খুলে গেল। করিম চাচা হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে। স্যার, চিৎকার শুনলাম, ঠিক আছেন? আরিয়ান করিমের দিকে এগিয়ে গেল। এবার আর তার চোখে ভয় নেই, আছে সন্দেহ আর জিদ। সে করিমের কলার চেপে ধরল না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, করিম চাচা, আজ রাতে আর কোনো মিথ্যে কথা নয়। লাল মলাটের লগবুকটা কোথায়? করিমের হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। আপনি লগবুকের কথা জানলেন কেমনে স্যার? ওটা তো 25 বছর আগে পুড়ায় ফেলার কথা ছিল। তার মানে পোড়াওনি? আরিয়ান চাপ দিল। কোথায় ওটা? রেকর্ড রুমে? করিম ঢোক গিলল। স্যার, ওই বই খুলবেন না। ওই বই খুললে সর্বনাশ হয়ে যাব। ওই বইতেই লেখা আছে কেন 13 নম্বর বেড অভিশপ্ত, কেন ওই বেডে যে শয় সে আর ফিরে আসে না। আমি ডাক্তার, সর্বনাশের ভয় আমি করি না। চলো রেকর্ড রুমে যাব এক্ষুনি। আরিয়ান অ্যাপ্রনটা ঠিক করে নিল। বাইরে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোর ঝলকানিতে ক্ষণিকের জন্য দেখা গেল জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে আছে আরিয়ানের দিকেই। অভিশপ্ত 13 নম্বর বেডের ইতিহাস আজ উন্মোচিত হবে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা, মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে মাথার খুলির ভেতর আঘাত করছে।
নাকের কাছে কড়া স্পিরিটের গন্ধ। আরিয়ান ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা করল। সবকিছু ঝাপসা। সে শুয়ে আছে, তবে সেই অভিশপ্ত ১৩ নম্বর বেডে নয়, নিজের ডিউটি রুমের পুরনো কাঠের কাউচটাতে। স্যার, স্যার চোখ খোলেন। নার্স রিনার গলায় উদ্বেগ স্পষ্ট। আরিয়ান চোখ পিটপিট করে তাকালো। রিনা আর করিম চাচা দুজনেই ঝুঁকে আছে তার মুখের উপর। দুজনেরই মুখ ফ্যাকাশে, যেন রক্তশূন্য। আরিয়ান ধর্মর করে উঠে বসার চেষ্টা করতেই করিম তাকে ধরে ফেলল। আস্তে স্যার, আস্তে, শরীরে ধকল গেছে। রফিক, রফিক কোথায়? আরিয়ানের প্রথম প্রশ্ন। রিনা ঢক গিলল। রফিক এখন মেল ওয়ার্ডে স্যার, বেড নাম্বার ৫-এ। আমরা তাকে বেঁধে রেখেছি। বেঁধে রেখেছ মানে? আরিয়ান কপালে হাত দিয়ে বসল। তার শরীর এখনও হিম হয়ে আছে, সেই হাড় কাঁপানো ঠান্ডার রেশ এখনও কাটেনি। ওকে সামলানো যাচ্ছিল না স্যার, করিম নিচু গলায় বলল। ৪ জন মিলে ধৈর্য রাখতে পারতেছিল না। শেষে সিডেটিভ ইনজেকশন দিয়া ঘুম পাড়ানো হয়েছে। কিন্তু কি? ঘুমের মধ্যেও সে সমানে কথা বইলা যাইতেছে, ওই একই কথা। আমাকে বের কর, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নির্দোষ, এইসব। আরিয়ান চুপ করে গেল। সে পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখল। রাত ৩:৩ সেই কুখ্যাত সময়, ডেড টাইম। আগুনটা নিভেছে? আরিয়ান হঠাৎ প্রশ্ন করল। করিম আর রিনা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে বিভ্রান্তি। আগুন? কিসের আগুন স্যার? রিনা অবাক হয়ে জিজ্ঞেস করল। কেন, আইসোলেশন ওয়ার্ডে ল্যাম্পটা পড়ে গিয়ে যে ফ্লোরে আগুন ধরে গেল? করিম মাথা নাড়ল। না স্যার, কোনো আগুন লাগে নাই। হ্যারিকেনটা পড়ছিল ঠিকই, কাঁচও ভাঙছে, কিন্তু আগুন ধরে নাই। ঘরটা বরং বরফের মতো ঠান্ডা ছিল। আগুনের কোনো চিহ্ন নাই। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখে দেখেছে নীল রঙের আগুনের শিখা রফিকের চারপাশ ঘিরে ধরেছে। সেটা কি হ্যালুসিনেশন ছিল, নাকি ওই অতৃপ্ত আত্মা তাকে ভয় দেখানোর জন্য আগুনের ভ্রম তৈরি করেছিল? তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই, আরিয়ান বলল। তার এখন নিজের চিন্তাগুলোকে সাজানো দরকার। করিম আর রিনা চলে যেতে চাইল না, কিন্তু ডাক্তারের আদেশে বাধ্য হয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় করিম দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। রুমের ভেতর পিন পতন নীরবতা, শুধু টেবিল ফ্যানটার ঘর ঘর শব্দ। আরিয়ান উঠে বেসিনের কাছে গেল, চোখে মুখে পানি দিল। আয়নায় নিজের দিকে তাকাতেই সে চমকে উঠল। তার গলার কাছে, ঠিক কলারের নিচে, কালচে নীল রঙের আঙুলের ছাপ, যেন কেউ খুব শক্ত হাতে তার গলার টিথি ধরেছিল। কিন্তু রফিক তো তাকে স্পর্শও করেনি, সে তো শূন্যে ভাসছিল। হঠাৎ ফ্যানটা বন্ধ হয়ে গেল। লোডশেডিং নয়, সুইচ অফ হওয়ার শব্দ হল। সারা ঘর নিস্তব্ধ। ঠিক তখনই শব্দটা শোনা গেল, খুব কাছে, যেন আরিয়ানের কানের ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে আছে। ডাক্তার, ডাক্তার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডাক্তার? আরিয়ান ছট করে পেছনে ফিরল। কেউ নেই, ঘর খালি। ডাক্তার, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডাক্তার? এবার শব্দটা আসছে ওপর থেকে, ভেন্টিলেটরের ফোকর দিয়ে। কোনো মানুষের গলা নয়, বাতাসের শীষের মতো একটা ফিসফিসানি, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট। আরিয়ান ভেন্টিলেটরের নিচে গিয়ে দাঁড়াল। কে কে কথা বলছ? ফিসফিসানিটা হাসিতে পরিণত হল, সেই শুকনো খসখসে হাসি। ফাইলটা দেখো, ৩০৯, আসল ফাইলটা। কিসের আসল ফাইল? তুমি কে? আরিয়ান চিৎকার করে উঠল। লগবুক, পুরনো আলমারি, লাল মলাটে, ওরা লুকিয়ে রেখেছে আমার নাম, আমার নাম। শব্দটা অস্পষ্ট হতে হতে মিলিয়ে গেল, যেন কেউ অনেক দূর থেকে কথা বলছে। আরিয়ানের শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু এবার ভয়ের চেয়ে কৌতূহল বেশি কাজ করছে। আত্মাটা তাকে কিছু বলতে চাইছে, কোনো একটা সংকেত দিচ্ছে। লাল মলাটে লগবুক, ওরা লুকিয়ে রেখেছে। আরিয়ান বুঝতে পারল, করিম চাচা আর হাসপাতালের পুরনো স্টাফরা কিছু একটা জানে, কিছু একটা তারা গোপন করছে, এবং এই গোপনীয়তার মধ্যেই লুকিয়ে আছে ১৩ নম্বর বেডের রহস্য। দরজাটা আবার খুলে গেল। করিম চাচা হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে। স্যার, চিৎকার শুনলাম, ঠিক আছেন? আরিয়ান করিমের দিকে এগিয়ে গেল।
এবার আর তার চোখে ভয় নেই, আছে সন্দেহ আর জেদ। সে করিমের গলা চেপে ধরল না, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, করিম চাচা, আজ রাতে আর কোনো মিথ্যে কথা নয়। লাল মলাটের লগবকটা কোথায়? করিমের হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। আপনি আপনি লগবুকের কথা জানলেন কেমনে স্যার? ওটা তো 25 বছর আগে পোড়ায় ফেলার কথা ছিল। তার মানে পোড়াওনি? কোথায় ওটা? রেকর্ড রুমে? করিম ঢক গিলল, তার শরীর কাঁপছে। স্যার, ওই বই খুলবেন না। ওই বই খুললে সর্বনাশ হয়ে যাইব। ওই বইতেই লেখা আছে কেন 13 নম্বর বেড অভিশপ্ত, কেন ওই বেডে যে শোয় সে আর ফিরে আসে না। আমি ডাক্তার, সর্বনাশের ভয় আমি করি না। চলো রেকর্ড রুমে যাব, এক্ষুনি। আরিয়ান অ্যাপ্রনটা ঠিক করে নিল। বাইরে আবার বিদ্যুৎ চমকালো। সেই আলোর ঝলকানিতে ক্ষণকের জন্য দেখা গেল জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে তাকিয়ে আছে আরিয়ানের দিকেই। অভিশপ্ত 13 নম্বর বেডের ইতিহাস আজ উন্মোচিত হবে। রেকর্ড রুমের সিলিং থেকে ঝুলে থাকা ছায়াটি যখন আরিয়ানের মুখের একদম কাছে নেমে এলো, তখন আরিয়ান স্পষ্ট দেখতে পেল মেয়েটির মুখ। ফ্যাকাশে চামড়া, গর্তে ঢুকে যাওয়া চোখ আর ঠোঁটের কোণায় শুকিয়ে যাওয়া কালচে রক্ত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত ভয়াবহতার মাঝেও মেয়েটির চোখে এক গভীর বিষাদ লুকিয়ে আছে, ঠিক যেন মৃত্যুর আগ মুহূর্তে ফেলে যাওয়া কোনো অভিমান। আরিয়ানের শরীর অবশ হয়ে গেছে, সে নড়তে পারছে না। জ্ঞান হারানো করিম চাচা ফ্লোরে পড়ে আছে। মেয়েটির পা মেঝের সাথে স্পর্শ করল না, সে শূন্যে ভেসে রইল। তার নীলাভ আভা ঘরটাকে এক অপার্থিব আলোয় ভরিয়ে দিয়েছে। ডাক্তার! মেয়েটির গলা এবার শান্ত, কিন্তু তাতে বরফের মতো শীতলতা। তুমি কি আমাকে ভয় পাচ্ছ, নাকি ওই লাল খাতাটার সত্যিকে ভয় পাচ্ছ? আরিয়ান ঢোক গিলল, তার গলার স্বর কাঁপা কাঁপা। তুমি তুমি শিউলি? ছায়াটি হাসল, সেই হাসিতে কোনো আনন্দ নেই। শিউলি, হ্যাঁ, এক সময় আমার এই নামই ছিল। এখন আমি শুধুই কেস ফাইল 300 নয়, একটা সংখ্যা, একটা ধামাচাপা দেওয়া ইতিহাস। তুমি কি চাও? আরিয়ান সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল। রফিককে কেন কষ্ট দিচ্ছ? ও তো নির্দোষ। শিউলির মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল রাগে। ঘরের র্যাকগুলো থরথর করে কেঁপে উঠল, শত শত ফাইল ঝরঝর করে নিচে পড়ে গেল। নির্দোষ? এই হাসপাতালে কেউ নির্দোষ নয়। 30 বছর ধরে আমি দেখছি, সবাই সব জানে, কেউ কথা বলে না। ওই করিম, ও সেখানে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল ওরা আমাকে কিভাবে মারল। হঠাৎ আরিয়ানের চোখের সামনে রেকর্ড রুমের দৃশ্যটা বদলে যেতে শুরু করল। ধুলোমাখা দেয়ালগুলো মিলিয়ে গেল, চারপাশটা ঝকঝকে পরিষ্কার হয়ে উঠল। বাতাসের গুমোট গন্ধের বদলে নাকে এলো কড়া ফিনাইল আর ওষুধের গন্ধ। আরিয়ান বুঝতে পারল সে আর বর্তমানে নেই। সে নিরোধ অতীত হয়ে যাওয়া 1994 সালে চলে গেছে। দৃশ্যপট 12ই অক্টোবর 1994 রাত 2টো। আরিয়ান দেখল সে দাঁড়িয়ে আছে আইসোলেশন ওয়ার্ডের 13 নম্বর বেডের পাশে। বেডে শুয়ে আছে 22-23 বছরের এক তরুণী, শিউলি। সে যন্ত্রণায় ছটপট করছে, তার শ্বাসকষ্ট হচ্ছে ভীষণ। ঘরের কোনায় দাঁড়িয়ে আছে কমবয়সী করিম, ভয়ে জবুথবু। দরজা দিয়ে টলটলে ঢুকলেন একজন ডাক্তার, এপ্রন পরা, কিন্তু চোখ টকটকে লাল, হাতে একটা সিরিঞ্জ। ডাক্তার মল্লিক। এত চিল্লাচিল্লি কিসের? মল্লিক ধমক দিলেন। ডাক্তারবাবু, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে বাঁচান। শিউলি হাত জোর করে মিনতি করল। চোপ, একদম চোপ। মল্লিক নেশাজড়িত কণ্ঠে বললেন, তোমাদের মতো রোগীদের জন্য আমার ঘুমের ব্যাঘাত ঘটে। নাও, এটা নিলে সব শান্ত হয়ে যাবে। মল্লিক শিউলি হাতে ক্যানিউলা ছাড়াই সরাসরি ভেইনে ইঞ্জেকশনটা পুশ করলেন। আরিয়ান চিৎকার করে উঠতে চাইল, না, ওটা দিয়েন না, ওটা তো মাসল রিল্যাক্সেন্ট, হার্ট ব্লক হয়ে যাবে। কিন্তু আরিয়ানের কোনো স্বর বেরোল না, সে এখানে শুধুই একজন দর্শক। ইঞ্জেকশন দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই শিউলির শরীরটা ধনুকের মতো বেঁকে গেল, তার চোখ উল্টে গেল, মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। সে বাতাসের জন্য হাতড়াতে লাগলো, কিন্তু তার ফুসফুস অকেজো হয়ে গেছে। করিম এগিয়ে আসতে চাইল, কিন্তু মল্লিক তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। খবরদার, কাউকে কিছু বলবে না, হার্ট ফেল, সোজা হিসেব। শিউলির ছটপটানি থামতে লাগলো, তার নিথর চোখ দুটো তাকিয়ে রইল 13 নম্বর বেডের পায়ার দিকে।
তার প্রাণ পাখিটা খাঁচা ছেড়ে বেরিয়ে গেল, কিন্তু তার আক্রোশটা রয়ে গেল ওই ঘরের বাতাসে। দৃশ্যপট আবার দুলে উঠল। আরিয়ান ছিটকে ফিরে এলো বর্তমানে, রেকর্ড রুমের সেই ধুলোমাখা অন্ধকারে। শিউলির আত্মা এখন আরিয়ানের সামনে দাঁড়িয়ে, তার চোখে জল, কিন্তু সেই জল গড়িয়ে পড়ার আগেই বাষ্প হয়ে যাচ্ছে। দেখলে ডাক্তার, দেখলে ওরা কি করেছিল আমার সাথে? শিউলির কণ্ঠস্বর হাহাকারের মতো শোনালো। আমার লাশটা ওরা পোস্টমর্টম করতে দেয়নি। আমার মা বাবাকে বলেছিল আমি নাকি আত্মহত্যা করেছি। আমি বিচার পাইনি, তাই আমি এই হাসপাতাল ছেড়ে যাইনি। আরিয়ান হাঁপাচ্ছে, সে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। সে নিজের চোখে দেখেছে সেই নিষ্ঠুরতা। আমি বিশ্বাস করি, কিন্তু এখন আমি কি করতে পারি? 30 বছর পার হয়ে গেছে। মল্লিক ডাক্তার হয়তো বেঁচেও নেই। মল্লিক মারা গেছে, কিন্তু আমার ফাইলটা মিথ্যে, ওই লগবুকটা মিথ্যে। ওটা শোধরে দাও ডাক্তার, সত্যিটা সামনে আনো, সবাইকে জানাও আমি মরিনি, আমাকে মারা হয়েছিল। আর যদি না করি? শিউলি হঠাৎ এগিয়ে এলো, তার মুখটা আরিয়ানের মুখের 1 ইঞ্চি দূরে। তাহলে রফিক বাঁচবে না। আর শুধু রফিক না, এরপর যেই ওই 13 নম্বর বেডে আসবে তাকেই আমি নিয়ে যাব। এই হাসপাতাল আমি শ্মশান বানিয়ে দেব। হঠাৎ করিম চাচা গোঙানি দিয়ে নড়ে উঠল। শিউলি ওপরের দিকে তাকালো। সময় শেষ ডাক্তার, ভোর হচ্ছে। মনে রেখো, সত্যিটা লুকানো আছে 13 নম্বর বেডের ঠিক নিচে, মেঝের ভেতরে, আমার শেষ চিহ্নটা। কথাটা শেষ না করেই শিউলির অবয়বটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঘরের লাইটারটা, যেটা আরিয়ানের হাত থেকে পড়ে গিয়েছিল, সেটা দপ করে জ্বলে উঠল শেষবারের মতো, তারপর নিভে গেল। কিন্তু এবার অন্ধকারের বদলে রেকর্ড রুমের ভেন্টিলেটর দিয়ে ভোরের ধূসর হালটা আলো এসে পড়েছে। আরিয়ান করিম চাচাকে কাঁধে ধরে ঝাঁকালো। করিম চাচা, উঠুন, আমাদের অনেক কাজ বাকি। করিম চোখ পিটপিট করে তাকালো। স্যার, আমি কি দেখলাম? ওটা কি স্বপ্ন ছিল? না করিম চাচা, আরিয়ান লগবুকটা হাতে তুলে নিল। ওটা স্বপ্ন ছিল না, ওটা ছিল একটা কেস হিস্ট্রি, আর এই কেসের তদন্ত এখনও শেষ হয়নি। আরিয়ান দ্রুত পায়ে রেকর্ড রুম থেকে বেরিয়ে এলো। তার গন্তব্য এখন একটাই, আইসোলেশন ওয়ার্ডের 13 নম্বর বেড। শিউলি বলেছে বেডের নিচে মেঝের ভেতরে কিছু একটা আছে। সেটা কি? 30 বছর আগের কোনো প্রমাণ? আরিয়ান জানে না, তবে এটা জানে সূর্য ওঠার আগেই তাকে এই রহস্য ভেদ করতে হবে, নইলে রফিককে আর বাঁচানো যাবে না। ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্ত। চারপাশটা কেমন যেন ছাইরঙা অন্ধকারে ঢাকা। বাইরের ঝড়ের দাপট কমে এসেছে, কিন্তু বাতাসের শোঁ-শোঁ শব্দটা এখনও থামেনি। দূরের কোনো মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে। সেই পবিত্র সুর হাসপাতালের নিস্তব্ধ করিডরে প্রতিধ্বনিত হচ্ছে। আরিয়ান এবং করিম চাচা প্রায় দৌড়াতে দৌড়াতে আইসোলেশন ওয়ার্ডের সামনে এসে দাঁড়ালো। করিমের হাতে স্টোর রুম থেকে আনা একটা বড় শাবল আর হাতুড়ি। তার হাত এখনও কাঁপছে, কিন্তু আরিয়ানের চোখে এক অদম্য জেদ। স্যার, ঠিক এই সময়টাতেই করিম ঢক গিলল। ঠিক এই সময়টাতেই ওনার দমটা বের হয়েছিল। আরিয়ান ঘড়ি দেখল, ভোর 4:10। আমাদের হাতে সময় কম করিম চাচা, সূর্য ওঠার আগেই কাজটা শেষ করতে হবে। শিউলি বলেছে প্রমাণটা মেঝের নিচে আছে। তারা দুজন ঘরের ভেতরে ঢুকল। সেই পরিচিত পচা রজনীগন্ধার গন্ধটা এখন আরও তীব্র। মনে হচ্ছে যেন কেউ এক গাদা বাসি ফুল ঘরের কোনায় ফেলে রেখেছে। আরিয়ান সোজা 13 নম্বর বেডের কাছে গেল। লোহার ভারী বেড। হাত লাগাও, বেডটা সরাতে হবে। লোহার পায়াগুলো মেঝের সাথে ঘষে ক্যাচো করে এক ভয়ানক শব্দ তৈরি করল। বেডটা দেয়ালের দিকে সরিয়ে নিতেই নিচের মেঝেটা উন্মুক্ত হলো। মোজাইক করা পুরনো মেঝে, ধুলো আর মাকড়সার জালে ঢাকা। কিন্তু ভালো করে লক্ষ্য করতে আরিয়ান দেখল মেঝের ঠিক মাঝখানের দুটো টাইলসের রং বাকিগুলোর চেয়ে একটু আলাদা, একটু বেশি সাদা, যেন ওগুলো পরে লাগানো হয়েছে। অথবা ওগুলোর নিচে ফাঁপা কিছু আছে। এখানে ভাঙো, আরিয়ান নির্দেশ দিল। করিম শাবলটা তুলল, কিন্তু আঘাত করার আগেই ঘরের জানলাগুলো দড়াম দড়াম করে বাড়ি খেতে শুরু করল। ঘরের ভেতরের বাতাস হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে লাগল। ভেঙো না, ভেঙো না, বাতাসে কান্নার আওয়াজ। তবে এটা শিউলির গলা নয়, এটা যেন অন্য কারোর, ডাক্তার মল্লিকের, নাকি এই হাসপাতালের সেই সব অশুভ শক্তির যারা সত্যটা চাপা দিয়ে রাখতে চায়। করিম ভয় পেয়ে পিছিয়ে গেল। স্যার, আমার হাত চলতেছে না, মনে হইতেছে কেউ আমার হাত ধরে রাখছে।
আরিয়ান করিমের হাত থেকে শাবলটা এক প্রকার ছিনিয়ে নিল। তুমি সরো, আমি ভাঙব। আরিয়ান নিজের সর্বশক্তি দিয়ে শাবলটা মেঝের ওপর আছড়ে মারল। ঠাস, টাইলসে ফাটল ধরল। সাথে সাথে ঘরের লাইটটা দপ করে জ্বলে উঠেই ফিউজ হয়ে গেল। ঘোর অন্ধকার, কিন্তু জানলার বাইরে থেকে আসা রাস্তার ল্যাম্প পোস্টের আবছা আলোয় আরিয়ান কাজ চালিয়ে গেল। ঠাস ঠাস, প্রতিটা আঘাতে মনে হচ্ছে আইসোলেশন ওয়ার্ডের দেয়ালগুলো কেঁপে উঠছে। আরিয়ান থামল না। তার চোখের সামনে ভাসছে রফিকের যন্ত্রণা কাতর মুখ আর শিউলির সেই করুণ চাহনি। অবশেষে টাইলস ভেঙে গর্ত তৈরি হলো। সিমেন্টের আস্তরণ উঠে গেল। আরিয়ান শাবল ফেলে হাত দিয়ে সুরকি আর ভাঙা পাথর সরাতে লাগল। তার আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। গর্তের ভেতর প্রায় 1 ফুট নিচে একটা পলিথিনে মোড়ানো প্যাকেট দেখা যাচ্ছে। পলিথিনটা বহু বছরের পুরনো, প্রায় গলে গেছে। তার ভেতরে একটা মরিচা ধরা ছোট্ট টিনের বাক্স। বিস্কুটের বাক্স যেমন হয় তেমনই। আরিয়ান সাবধানে বাক্সটা তুলে আনল। পাইছেন স্যার? করিম টর্চটা জানল। তার আলোটা কাঁপছে। আরিয়ান বাক্সটা ঢাকনা খোলার চেষ্টা করল। মরিচা পড়ে জ্যাম হয়ে আছে। সে শাবলের আগা দিয়ে চাড় দিল। কট করে শব্দ হয়ে ঢাকনাটা খুলে গেল। বাক্সের ভেতরে কোনো হাড় গোড় নেই। আছে একটা ভাঁজ করা কাগজ, একটা ছোট্ট ডায়েরি আর একটা কাঁচের ভায়েল, অর্থাৎ ওষুধের ছোট বোতল। আরিয়ান ভায়েলটা তুলে ধরল। লেবেলে অস্পষ্ট লেখা সাকসিনা মেথায়োনিয়াম ক্লোরাইড, মাসল রিল্যাক্সেন্ট। এটা বেশি মাত্রায় দিলে মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু হার্ট অ্যাটাকের মতো মনে হয়। খুনি মল্লিকের অস্ত্র, আরিয়ান বিড়বিড় করে বলল। এরপর সে ডায়েরিটা খুলল। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে। শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা, আজ 12ই অক্টোবর। আমি জানি আমি আর বাঁচব না। মল্লিক ডাক্তার আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে আমি যদি প্রেগন্যান্সির ব্যাপারে কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে। আমার পেটের বাচ্চাটা মল্লিকের। ও আমাকে বিয়ে করবে বলেছিল। ও আমাকে বিষ দিচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। কেউ যদি এটা পাও, আমার মা বাবাকে বলো আমি আত্মহত্যা করিনি। আমার হত্যার বিচার করো। লেখাটা শেষ হয়নি। শেষের দিকে কালির আঁচড়টার নিচে নেমে গেছে, যেন লিখতে লিখতেই প্রাণটা বেরিয়ে গেছে শিউলির। করিম ফ্লোরে বসে পড়ল। হায় আল্লাহ, মল্লিক ডাক্তার এত বড় শয়তান ছিল। পেটের বাচ্চা। আরিয়ান কাগজগুলো মুঠো করে ধরল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। এত বছর ধরে একটা মেয়ে এই অন্ধকার ঘরে তার এই না বলা কথাগুলো পাহারা দিয়ে রেখেছে। সে মুক্তি চায়নি, সে চেয়েছিল কেউ তার কথাগুলো জানুক। হঠাৎ ঘরের তাপমাত্রা স্বাভাবিক হতে শুরু করল। সেই পচা গন্ধটা মিলিয়ে গিয়ে এক অদ্ভুত সুবাস ছড়িয়ে পড়ল ঘরে, তাজা রজনীগন্ধার সুবাস। আরিয়ান অনুভব করল তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এবার আর ভয়ের অনুভূতি নেই, আছে এক প্রশান্তি। সে ঘুরে দাঁড়াল। দরজার কাছে শিউলি দাঁড়িয়ে। এবার সে আর ভয়ঙ্কর মূর্তিতে নেই, সে সাধারণ একটা মেয়ের মতো দাঁড়িয়ে আছে। তার পরনে সেই সময়ের সালোয়ার কামিজ, মুখে ম্লান হাসি। ধন্যবাদ ডাক্তার। শিউলির ঠোঁট নড়ল না, কিন্তু কথাটা আরিয়ানের মনের ভেতর বাজল। এবার আমি যেতে পারি। শিউলি ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যেতে লাগল, কিন্তু যাওয়ার আগে সে আঙুল দিয়ে ইশারা করল মেল ওয়ার্ডের দিকে। রফিক! আরিয়ান চমকে উঠল। করিম চাচা, চলো, রফিককে দেখতে হবে। আরিয়ান টিনের বাক্সটা হাতে নিয়ে দৌড়ে দিল মেল ওয়ার্ডের দিকে। সত্য উদ্ঘাটন হয়েছে। এখন শুধু এই সত্যটা দুনিয়ার সামনে আনার পালা, আর রফিককে ফিরিয়ে আনার পালা। মেল ওয়ার্ডের দরজা দিয়ে ঝড়ের বেগে ঢুকলেন ডাক্তার আরিয়ান। তার পেছনে হাঁপাতে হাঁপাতে আসছেন করিম চাচা, তার হাতে সেই মরিচা ধরা টিনের বাক্স। ওয়ার্ডের ভেতরে হুলস্থুল কাণ্ড। নার্স রিনা চিৎকার করছেন, স্যার জলদি আসুন, পালস পাওয়া যাচ্ছে না। 5 নম্বর বেড ঘিরে ভিড় করে আছে অন্য রোগীরা। রফিক ধরফর করছে। তার শরীরটা ধনুকের মতো বেঁকে আছে, মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। কার্ডিয়াক মনিটরে হার্ট রেট ওঠানামা করছে পাগলের মতো, কখনো 180, কখনো 40। আরিয়ান দৌড়ে গিয়ে রফিকের পাশে দাঁড়ালো। স্টেথোস্কোপটা বুকে ধরতেই তার বুকটা ধক করে উঠল। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, হার্ট ফেল করার ঠিক আগের মুহূর্ত। সিস্টার, কাট নিয়ে এসো, জলদি! আরিয়ান চিৎকার করল। ডিফিব্রিলেটর রেডি করো, 200 জুলস। রিনা হাত কাঁপতে কাঁপতে মেশিনটা টেনে আনলো। আরিয়ান প্যাডেল দুটো হাতে নিল। সবাই সরো, ক্লিয়ার! ধুম! রফিকের শরীরটা শকের চোটে বেড থেকে লাফিয়ে উঠল। মনিটরের দিকে তাকালো আরিয়ান। এখনও সোজা রেখা, ফ্ল্যাট লাইন। টি 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 টি। হচ্ছে না স্যার, উনি রেসপন্স করছেন না, রিনা কান্না জড়িত কণ্ঠে বলল।
আরিয়ান হাল ছাড়ল না। সে রফিকের বুকের ওপর উঠে বসল, শুরু করল সিপিআর। 1, 2, 3। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সারা রাতের ধকল, ভয় আর ক্লান্তির পর শরীরে আর এক বিন্দু শক্তি নেই, কিন্তু তবুও সে থামল না। রফিক, ফিরে এসো, তোমাকে ফিরতেই হবে। আরিয়ান পাম্প করছে, কিন্তু রফিকের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। ডাক্তারি বিজ্ঞান বলছে সব শেষ। হাইপোথার্মিক শকে মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়েছে। করিম চাচা বেডের পায়া ধরে ফুপিয়ে কাঁদছে। স্যার, শিউলিমা কিউরে নিয়ে গেল, কথা দিয়েও কথা রাখল না। আরিয়ান হঠাৎ থামল। তার মনে পড়ল শিউলির শেষ কথাটা, এবার আমি যেতে পারি। শিউলি চলে গেছে, কিন্তু যাওয়ার আগে রফিকের শরীরের উপর যে প্রচণ্ড চাপ সৃষ্টি করে গেছে, সেটা রফিকের দুর্বল শরীর নিতে পারছে না। রফিক এখন জীবন আর মৃত্যুর মাঝখানে এক সরু সুতোর ওপর দাঁড়িয়ে আছে। তাকে ফেরাতে হলে শুধু ওষুধে কাজ হবে না। আরিয়ান করিমের দিকে হাত বাড়ালো। বাক্সটা দাও আমায়। করিম হতভম্ব হয়ে টিনের বাক্সটা আরিয়ানের হাতে দিল। আরিয়ান বাক্স থেকে সেই পুরনো ডায়েরি আর বিশেষ শিশিটা বের করল। সে রফিকের কানের কাছে মুখটা নামালো। মনিটরের একটানা বিপ শব্দ তখন মৃত্যুর ঘোষণা দিচ্ছে। আরিয়ান ফিসফিস করে বলল, রফিক, তুমি একা নও, শিউলি চলে গেছে, আর তার খুনি ডাক্তার মল্লিকের কুকর্মের প্রমাণ এখন আমার হাতে। এই যে দেখো। আরিয়ান শক্ত হাতে রফিকের বুকের ওপর ডায়েরিটা চেপে ধরল, যেন ওটা কোনো সাধারণ ডায়েরি নয়, ওটা একটা ডিফিব্রিলেটর। 30 বছর ধরে এই হাসপাতাল যে পাপ লুকিয়ে রেখেছিল, আজ তা শেষ হলো। তুমি নির্দোষ রফিক, তোমার কোনো ভয় নেই। ফিরে এসো, তোমার পরিবারের কাছে ফিরে এসো। ওয়ার্ডের সবাই শ্বাসরোধ করে তাকিয়ে আছে। সময় যেন থমকে গেছে। জানলার বাইরে ভোরের প্রথম সূর্যরশ্মি এসে পড়েছে রফিকের মুখের ওপর। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড। হঠাৎ মনিটরটা শব্দ করে উঠল। বিপ। সবাই চমকে উঠল। বিপ বিপ বিপ। মনিটরের সবুজ রেখাটা আবার ঢেউয়ের মতো ওঠানামা করতে শুরু করল। সাইনাস রিদম, হার্টবিট ফিরে এসেছে। রফিক একটা লম্বা শ্বাস নিল। তার বুকের ছটকটানি থেমে গেছে। চোখের মনি স্বাভাবিক জায়গায় ফিরে এসেছে। সে ধীরে ধীরে চোখ খুলল। সেই চোখে আর কোনো সাদা ঘোলাটে ভাব নেই, আছে প্রচণ্ড ক্লান্তি আর বিভ্রান্তি। ডাক্তার বাবু। রফিকের গলাটা খসখসে, কিন্তু সেটা মানুষের গলা। আরিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রফিকের বুক থেকে নামল। সে ডায়েরিটা বুকের মাঝে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটা ডাক্তার হিসেবে তার জয় নয়, এটা সত্যের জয়। আমি আছি রফিক, তুমি ঠিক আছো, একদম ঠিক আছো। আরিয়ান রফিকের হাতটা ধরল। হাতটা আর বরফের মতো ঠান্ডা নয়, সেখানে উষ্ণতা ফিরে এসেছে। রিনা মুখের মাস্কটা নামিয়ে চোখ মুছল। স্যার, আপনি অসাধ্য সাধন করলেন। আরিয়ান জানলার দিকে তাকালো। বাইরে ঝকঝকে রোদ। গত রাতের সেই ঝড়, বৃষ্টি, অন্ধকার সব এখন দুঃস্বপ্ন মনে হচ্ছে, কিন্তু আরিয়ানের হাতে ধরা ওই বিশেষ শিশি আর ডায়েরিটা বলে দিচ্ছে এটা স্বপ্ন ছিল না। করিম চাচা এগিয়ে এলো। স্যার, এখন কি করবেন? এই বাক্স? আরিয়ান চোয়ার শক্ত করল। তার চেহারায় এক নতুন দৃঢ়তা। এখন আমাদের শেষ কাজ বাকি করিম চাচা। পুলিশ স্টেশন। শিউলি বিচার চেয়েছিল, আমি তাকে কথা দিয়েছি। আরিয়ান অ্যাপ্রনটা খুলে হাতে নিল। সে ওয়ার্ড থেকে বেরিয়ে এলো। করিডোর দিয়ে হাঁটার সময় সে একবার আইসোলেশন ওয়ার্ডের দিকে তাকালো। 13 নম্বর বেডটার দরজা খোলা। সূর্যের আলোয় ঘরটা এখন আর ভুতুড়ি মনে হচ্ছে না। মনে হচ্ছে ওটা একটা সাধারণ খালি ঘর, যা নতুন কোনো রোগীর জন্য অপেক্ষা করছে। কিন্তু আরিয়ান জানে 13 নম্বর বেড আর কোনো দিন খালি থাকবে না, কারণ আজ থেকে ওখানে আর কোনো অভিশাপ নেই, আছে শুধু একটা স্মৃতি। 7 দিন পর হাসপাতালের চত্বরে আজ ঝলমলে রোদ। গত 1 সপ্তাহের টানা বৃষ্টির পর আকাশটা আজ অদ্ভুত নীল। গেটের বাইরে সাংবাদিকদের ভিড় কিছুটা কমেছে, তবে পুরোপুরি যায়নি। সকালের খবরের কাগজে প্রথম পাতায় বড় বড় অক্ষরে হেডলাইন ছাপা হয়েছে, 30 বছর পর উন্মোচিত হল চাঞ্চল্যকর হাসপাতাল হত্যা রহস্য। উদ্ধার হল ভিকটিমের ডায়েরি। পুলিশের ফরেন্সিক রিপোর্ট নিশ্চিত করেছে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া বায়ালটিতে উচ্চ মাত্রার মাসেল রিল্যাক্সেন্ট ছিল। শিউলির ডায়েরির হাতের লেখা আর 30 বছর আগের কেস ফাইলের লেখার মিল পাওয়া গেছে। মৃত ডাক্তার মল্লিকের মরণোত্তর বিচার হয়তো হবে না, কিন্তু তার স্বনামধন্য খেতাবটা ধুলোয় মিছে গেছে। শিউলির বৃদ্ধ ভাই এসে গতকাল বোনকে দাফন করে গেছেন ধর্মীয় মর্যাদায়। আরিয়ান নিজের চেম্বারে বসে ডিসচার্জ পেপারটা সাইন করল। রোগীর নাম রফিক আহমদ, স্ট্যাটাস সুস্থ, রিকভার্ড। স্যার, আসবো? দরজায় রফিক দাঁড়িয়ে। তার মাথায় এখনও ব্যান্ডেজ, কিন্তু পায়ে জোর ফিরে পেয়েছে। মুখের লাজুক হাসি, সাথে তার স্ত্রী আর ছোট মেয়ে। এসো রাফিক। আরিয়ান কলমটা রেখে হাসল।
রাফিক এগিয়ে এসে আরিয়ানের হাতটা খপ করে ধরে ফেলল। তার চোখ ছলছল করছে। স্যার, আপনি না থাকলে আজ আমি কবরে থাকতাম। আমি শুনেছি আপনি কি করেছেন, নিজের ক্যারিয়ার বাজি রেখে। আমি কিছু করিনি রাফিক, আরিয়ান শান্ত গলায় বলল। তোমাকে বাঁচিয়েছে অন্য কেউ, আমি শুধু মাধ্যম ছিলাম। আর হ্যাঁ, ওই কেবিনটা, ওটা এখন সিলগালা করে দেওয়া হয়েছে। রাফিক মাথা নাড়ল। জানি স্যার, তবে বিশ্বাস করবেন কিনা জানি না, জ্ঞান ফেরার আগে আমি স্বপ্নে দেখেছিলাম একজন মহিলা আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। তার হাতটা খুব ঠান্ডা ছিল, কিন্তু স্পর্শটা ছিল মায়ের মতো। তিনি বলছিলেন, আমার ছুটি হয়েছে, এবার তুই বাড়ি যা। আরিয়ান কোনো কথা বলল না, শুধু রাফিকের কাঁধে হাত রাখল। যাও, সাবধানে থেকো। রাফিক পরিবার নিয়ে বেরিয়ে গেল। করিডোরে তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। এই হাসপাতাল থেকে হাসি মুখে রোগী ফিরে যাওয়ার দৃশ্য খুবই কমই দেখা যায়। বিকেল 5টা। আরিয়ান তার ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তার নাইট ডিউটি শেষ। আজ থেকে সে ডে শিফটে। করিম চাচা এসে দাঁড়ালেন। তার পরনে আর ইউনিফর্ম নেই, সাদা পায়জামা। স্যার, আমি আসলাম। কোথায় যাচ্ছেন করিম চাচা? রিটায়ারমেন্ট নিলাম স্যার, আর ভালো লাগে না, বয়স হয়েছে। তাছাড়া, করিম চাচা একটু থামলেন। আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে, শিউলি মা মাফ করে দিয়ে গেছে। এইবার গ্রামে গিয়ে নাতি নাতনিদের সাথে থাকুন। ভালো থাকবেন চাচা। আরিয়ান করিমকে জড়িয়ে ধরল। করিম চলে যাওয়ার পর আরিয়ান করিডোরে বেরিয়ে এলো। তার পা অবচেতনভাবেই তাকে নিয়ে গেল আইসোলেশন ওয়ার্ডের দিকে। ওয়ার্ডটা এখন একদম ফাঁকা। 13 নম্বর বেডটা সরিয়ে ফেলা হয়েছে। ঘরের মেঝে মেরামত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই ঘরটা এখন থেকে স্টোর রুম হিসেবে ব্যবহার করা হবে। কোনো রোগী আর এখানে থাকবে না। দরজায় নতুন তালা ঝুলছে। দরজার উপরে নতুন করে রং করা হয়েছে। আগে যেখানে 13 লেখা ছিল, সেখানে এখন সাদা রং দিয়ে লেখা স্টোর রুম। আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সব শেষ। সে করিডোর দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করল। কিন্তু আরিয়ান চলে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড পর করিডোরের টিউবলাইটটা একবার টিপটিপ করে উঠল। বাতাসের কোনো ঝাপটা নেই, তবু সদ্য রং করা স্টোর রুম লেখা সাইনবোর্ডটা একটু নড়ে উঠল। সাদা রঙের ট্রোলেপটা একটু আলগা হয়ে খসে পড়ল মেঝের উপর, আর সেই খসে পড়া রঙের নিচ থেকে জং ধরা টিনের গায়ে আবঝাভাবে ভেসে উঠল পুরনো সংখ্যাটি 13, এবং বন্ধ দরজার ওপাশ থেকে খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট একটা শব্দ ভেসে এলো। খস খস খস। ভিজে পায়ে কেউ হাঁটার শব্দ। কারণ হাসপাতাল কখনো খালি হয় না। কিছু রোগী ডিসচার্জ নিয়ে বাড়ি ফেরে, আর কিছু রোগী তারা কখনোই ছুটি পায় না।